আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিলিটারি বিমানটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখছেন, এটি ইরাকের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের যে মিলিটারি বেস ছিল তার দৃশ্য। সেখানেই কিন্তু অতর্কিতভাবে ইরান সমর্থিত মিলিশিয়া এবং বলা হচ্ছে যে ইরানের যে মিসাইল এবং ড্রোনগুলো রয়েছে সেগুলো গিয়ে হিট করেছে। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরি বেজে গতকাল ভোরের দিকে এই হামলাটি চালানো হয়। রকেট হামলা চালানো হয়েছে এবং ড্রোন হামলা চালানো হয়েছে বলা হচ্ছে। বিকট শব্দের বিস্ফোরণে প্রকম্পিত হওয়া এই হামলায় ঘাঁটিটির ভেতরে থাকা স্পেশাল ফোর্সের একটি A302B যে পরিবহন বিমান রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ঘাঁটিটির অবকাঠামোগত ভালোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংবাদও কিন্তু পাওয়া যায়। ইরাকের সামরিক সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেগুলো বর্তমানে ইরাকের বিভিন্ন সামরিক বাহিনী অ্যাক্টিভলি পরিচালনা করছে, সে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার কারণেই এই রকেট এবং বিভিন্ন ধরনের ড্রোনগুলো সরাসরি এসে অত্যন্ত নিরাপদ হিসাবে পরিচিত এই ঘাটির ভেতর প্রবেশ করে হিট করে। যদিও যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক উপস্থিতি মানে সেনাবাহিনীর উপস্থিতি এখানে বর্তমানে নেই, তবে তাদের অবকাঠামো এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অলরেডি এখানে আছে, যেগুলো লাগাতার লাইভ লিঙ্কিং এর মাধ্যমে ইরানের উপর নজরদারির খবরগুলো তারা কিন্তু প্রদান করছে। আর এই জন্যই এই ঘাঁটিটি অন্যতম বড় টার্গেট হিসাবে চিহ্নিত করে ইরান সরাসরি আক্রমণ করার পাশাপাশি তাদের যে প্রক্সি রয়েছে তাদের দিয়ে আক্রমণ করেছে। দেখুন, একদিকে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে যখন ইরান আক্রমণ করেছে, ঠিক অন্যদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভেতর রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন যে কনসুলেট রয়েছে বা দূতাবাস রয়েছে, সেখানেও কিন্তু ড্রোন হামলার খবর নিশ্চিত করা গেছে। দেখুন, ইরাকের সীমান্ত এবং ইরানের বিরুদ্ধে যে কোনো পদাতিক হামলায় বর্তমানে অত্যন্ত রিস্কি জোনে রয়েছে। ইরান আশঙ্কা করছে যে এই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে পদাতিক হামলার প্রচেষ্টা যুক্তরাষ্ট্র করতে পারে। আর এই জন্যই কিন্তু সম্ভাব্য যেই সকল ঘাঁটিগুলো ব্যবহার হতে পারে সেই সকল স্ট্র্যাটেজিক লোকেশনগুলো খুঁজে খুঁজে বের করে এইবার ইরান ধ্বংস করছে, যাতে সেখান থেকে হামলার কোনো ধরনের উপযোগিতা বা কোনো ধরনের এমন পরিস্থিতি তৈরি না হয় যে যুক্তরাষ্ট্র একদিনের জন্য সেখানে থাকতে পারে বা ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। তা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা এটা করছে, যদিও ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে এর কোনো নিন্দা এখন পর্যন্ত করেনি। দেখুন, একদিকে যখন ইরাকের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহুর আক্রমণ চালাচ্ছে ইরান, ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ খুবই বড় ধরনের দফায় দফায় সামরিক হামলা চালিয়েছে। সকাল ভোর থেকেই কিন্তু হিজবুল্লাহর যোদ্ধারা তাদের রকেট এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তু স্থির করে বড় ভিত্তিতে হামলা করেছে। এটা নিশ্চিত করছে ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট। হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের বিবৃতিতে যেমনটা দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননের যে আল আসাইদা শহর রয়েছে তার খানুক এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনা সদস্যদের উপর 8টা 15 মিনিট থেকে 8টা 30 মিনিটের মধ্যেই, মানে 15 মিনিটের মধ্যেই কিন্তু পরপর এই শক্তিশালী হামলাগুলো চালানো হয়। এবং হিজবুল্লাহর দাবি অনুসারে এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, যদিও দীর্ঘ সময় ধরে কথিতভাবে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চলছিল, তবে এর মধ্যেই কিন্তু লেবাননের অন্তত 5টি পয়েন্ট ইসরায়েলের সামরিক বাহিনী এর পূর্বে শক্তিশালী অবস্থান হিসাবে দখল করে রেখেছিল। সেখান থেকে তারা কিন্তু কোনো ধরনের সেনা প্রত্যাহার করেনি। এখন নতুন করে হিজবুল্লাহ সক্রিয় হয়ে সেই 5টি স্থান থেকে এই ইসরায়েলের সেনা সদস্যদের সরিয়ে দেওয়ার জন্য হামলা করছে। দেখুন, ইরাকের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ শুরু হয়েছে অন্যান্য ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ। যুক্তরাষ্ট্র নানান কারণে এখন কোণঠাসা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে যে কোনো উপায়ে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে চাচ্ছে। ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের জন্য তৈরি হয়েছে নতুন একটি সংকট। যুদ্ধ শুরু করার পর কাঙ্ক্ষিত যে ফলাফল, মানে ইরানকে দুর্বল করার বিষয়টা, সেটা যদি নিশ্চিত না করা যায়, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে তাদের টিকে থাকা
এবং তাদের প্রভাব বলয়কে বৃদ্ধি করার তাদের উচ্চবিলাসী যে স্বপ্ন রয়েছে সেটা বাস্তবায়ন হবে না। আর এই জন্যই যে কোনো উপায় হোক না কেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে এই যুদ্ধটি আরও ত্বরান্বিত বা লং টার্ম করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের কর্তৃপক্ষ মাল্টি ফ্রন্টে একাই যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মানে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির চুক্তি করে যুদ্ধ থেকে বেরিয়েও যায়, তারপরও ইসরায়েল একা যুদ্ধ চালিয়ে যাবে, এই বড় ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। আর এর জন্যই কিন্তু $271 বিলিয়ন তাদের যুদ্ধকালীন যে বাজেট রয়েছে সেটা তৈরি করেছে। যুদ্ধকালীন সেই বাজেটের একটা বড় পরিমাণের অর্থ ইসরায়েল তার সামরিক ক্ষেত্রেও বরাদ্দ দিয়েছে। ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এই যুদ্ধ যেটা শক্তিশালীভাবে শুরু হয়েছে, এটা যদি শেষও হয়ে যায়, ইসরায়েলের কর্তৃপক্ষের উত্তর সীমান্তে যে থ্রেট রয়েছে সেটা কিন্তু থামবে না। কারণ হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধবিরতির চুক্তির পর হিজবুল্লাহ গোপনভাবে আরও শক্তিশালীভাবে অস্ত্র তৈরি করবে এবং সেগুলো ধাপে ধাপে পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা মজুদ রেখে কিন্তু আরও শক্তিশালী হবে। আর এই জন্য এই যুদ্ধটা কোনোভাবে থামাতে বা স্থবির করতে এই জায়গায় ইসরায়েল চায় না। তারা চায় যে ইরানের ফ্রন্টে যুদ্ধ থামলেও এই লেবাননের ফ্রন্টে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধটা যাতে কন্টিনিউ থাকে, অন্তত উত্তর সীমান্তের একটি ফ্রন্টকে তারা নিবৃত করার কিন্তু উচ্চবিলাসী স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পের অধীনে যুক্তরাষ্ট্র কি এই ধরনের কোনো কিছু করতে পারবে যে ইরান আপনাদের সঙ্গে আমরা কোনো যুদ্ধ করব না, তবে এই ক্ষেত্রে উত্তর সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে যে যুদ্ধ রয়েছে সেখানে আমরা সক্রিয় হব এবং ইসরায়েলকে সহযোগিতা দেব? প্রশ্ন হলো, এই ধরনের শর্তে ইরান রাজি হবে কিনা। কারণ হিজবুল্লাহ কিন্তু নিজের স্বার্থে যুদ্ধ করেনি, বরঞ্চ ইরানের স্বার্থে যুদ্ধ করেছে বা যুদ্ধে এখন যুক্ত হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটাই বলছে যে ইরানের প্রত্যক্ষ সবুজ সংকেতের কারণেই তারা যুদ্ধে নেমেছে। এখন পরবর্তী সময় যুদ্ধবিরতি চুক্তি করে ইরান হিজবুল্লাহকে একা ফেলে চলে যেতে পারে, এই ধরনের আশঙ্কা কতটুকু বাস্তবায়ন করার ঝুঁকি রয়েছে তাও কিন্তু প্রশ্নবিদ্ধ। দেখুন, মাল্টি ফ্রন্টে ইসরায়েল একাই যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমতো অবস্থায় মিত্র দেশগুলোর পক্ষ থেকে খারাপ সংবাদ পেয়েছে এই মিত্র কোম্পানি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ন্যাটোর পক্ষ থেকে একটি দুঃসংবাদ পেয়েছে। বিশেষ করে স্পেনের মতো দেশ যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যত ধরনের সামরিক বিমান রয়েছে সেটা স্পেনের আকাশ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। কোনোভাবেই স্পেনের আকাশ যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যে বিমানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে না। দেখুন, অবশ্যই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ এটি চেন রিয়াকশনের মতো ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রেও কার্যকর হতে পারে। ইউরোপের বাকি দেশগুলো যদি স্পেনের মতো একই সিদ্ধান্ত নেয়, তাহলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক সহায়তা পৌঁছানোর জন্য একটি বড় প্রতিবন্ধকতা যুক্তরাষ্ট্রের পার করতে হবে। আর এটা কিন্তু সরাসরি এই যে উচ্চবিলাসী স্বপ্ন রয়েছে ইসরায়েলের, যুদ্ধ মাল্টি ফ্রন্টে কন্টিনিউ করা, সেটাও বড় ধাক্কা খাবে। দেখার বিষয়ে এই ধরনের নানান ধরনের জটিলতা থাকা সত্ত্বেও ইসরায়েল তার উচ্চবিলাসী প্রকল্প বা সম্ভাবনা কি করে বাস্তবায়ন করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।